নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধা আনিকা, পর্ব ২১। পরীক্ষা নয়, আপনার ভুল ধরিয়ে দিচ্ছি। আমার ভুল? এদেশের একজন স্বনামধন্য হতে যাওয়ার সম্ভাবনাময় বৈমানিকের ভুল ধরিয়ে তুই তাকে আদালতে পেশ করবি? যাবজ্জীবন তাকে কারাগারে আটকে বাংলার আকাশে দুশ্মনদের বিচরণের সুযোগ দিতে তোর যে মতলব। নিতু হাসি মুখে বলল, এত রাগ করবেন না মাহবুব ভাই, আপনি আজ রাতে আমাদের বাসায় খেয়ে যাবেন। আমি নিজের হাতে আপনার জন্য রান্না করব। বলুন কি খাবেন? আমার প্রতি পদে পদে ভুল ধরিয়ে দিয়ে এখন খাওয়াবি বলছিস? মাহবুব ভাই বিছানা থেকে পাঞ্জাবিটা নিয়ে পড়লেন। কেন খাওয়াবি? আমি কি তোর কাছে উপোস এসেছি? উপোস? মাহবুব ভাই ডাস্ট বাস্কেট থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে পকেটে রাখলেন। লাইটারটা জেলে নিতুর মুখের সামনে নিয়ে বললেন, তুই এটার মতো হয়ে গেছিস নিতু, ঠিক একটা লাইটার, নিজে জ্বলিস, তোর কাছে যে আসছে তাকেও জ্বালিয়ে মারছিস। আমাকে দেখে মনে করিস সিগারেট, দেখা মাত্রই আগা জ্বালিয়ে দিস। নিতু অনিচ্ছায় হাসি হাসল। হাসবি না, দেখ দেখ জ্বলছি আমি। মাহবুব ভাই, একটু ভালো করে ভেবে দেখুন, লাইটার কিন্তু একা জ্বলে না, এটাকে কেউ একজন জ্বালায় সিগারেট ধরাবার জন্য। লাইটার কখনো আপনা থেকে জ্বলে গিয়ে সিগারেটকে বলে না যে আসো তোমাকে জ্বালিয়ে দিই। লাইটারের তো অনেক কিছুই জ্বালাবার আছে, শুধু সিগারেট কেন? মাহবুব ভাই চিন্তিত ভঙ্গিতে বললেন, তাহলে তুই বলতে চাইছিস তুই লাইটার আমি বিড়ি? আমি বললাম কই, আপনিই তো বললেন। ওকে ফাইন, আমি বলেছি যা। আসলেই তো বিড়িটাতে আগুন ধরাতে লাইটারকে কাউকে জ্বালাতে হচ্ছে। আচ্ছা কে জ্বালাচ্ছে বলতো লাইটারটা? নিতু মনে মনে বলল, সিগারেট যেহেতু আপনিই তো লাইটারকে ব্যবহার করছেন নিজেকে পোড়াতে। মাহবুব ভাই কিছুক্ষণ চিন্তা করে গম্ভীর স্বরে বললেন, আমার কি মনে হয় জানিস নিতু, তোর আমার মাঝখানে কিছু একটা থার্ড এনার্জি আছে। এই তৃতীয় শক্তি তোকে আমাকে নিয়ে লাইটার সিগারেটের খেলাটা করছে। এই অন্য শক্তিটা কি ভেবে বের করতো? নিতু ফিসফিস করে বলল, এই তৃতীয় শক্তিটার নাম আমি জানি মাহবুব ভাই, এর নাম ভালোবাসা। আর জানি বলেই আমার এত কষ্ট, আর আপনি জানেন না বলে আপনি এত বিরক্ত। তৃতীয় শক্তির উপর মহাবিরক্ত মাহবুব ভাই দেখে ঠিক সেই সময়ে নিতু ভীষণ অন্যরকম একটা সিদ্ধান্ত নিল। এই মানুষটাকে ভুলতে হলে এই মানুষ সম্পর্কিত সব বিসর্জন দিতে হবে, যার একমাত্র উপায় হলো অনেক দূরে চলে যাওয়া। এরকম ছেলে মানুষই তো জীবনভর চলতে পারে না। থামাতে গেলে নিতুকেই থামতে হবে, চলে যেতে হবে সামনে থেকে। অনেক সাহস করে একদিন নাস্তার টেবিলে নিতু বলেই ফেলল, আমি মাস্টার্সটা দেশের বাইরে করতে চাই। বাবা রেগে গেলেন, মানে? আমি বিদেশের কোনো ইউনিভার্সিটি থেকে। নিতুর কথা শেষ হলো না, বাবা ধমকে উঠলেন, কেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে? এদেশে কি পড়াশোনা হয় না নাকি? কোনো অসুবিধা নেই, বিদেশে পড়তে ইচ্ছে করছে, ভিনদেশি খাতা কলমে পড়াশোনা কেমন হয় জানতে ইচ্ছে করছে। বড় চাচা বিস্মিত হলেন খুব। বিদেশি খাতা কলমের জন্য তুমি বিদেশ যেতে চাও? এটা বলার জন্য বলা চাচা, আমি কিছুদিনের জন্য এই দেশটা ছাড়তে চাই, পড়াশোনাটা অজুহাত করে এই দেশে অনুপস্থিত থাকতে চাই। কি দরকারে? নিড এ ব্রেক বিফোর টু সেটেল পার্মানেন্টলি। সেজন্য পড়াশোনার জন্যই বিদেশ কেন? মাত্র অনার্স শেষ হলো, একটা ব্রেক নাও। বিদেশ তো তুমি এমনি ঘুরে আসতে পারো। আমি এখনই যেতে চাই চাচা। আমি কিছু ইউনিভার্সিটির লিস্ট করেছি, অ্যাপ্লিকেশন করে দেখি আগে। প্রসেসিংয়ে এমনিতেও সময় লাগবে, সামার সেশনের জন্য তো এর মধ্যে ব্রেক হয়ে যাবে। তাহলে কোনটা জরুরি তোমার কাছে, বিদেশ না পড়াশোনা? পড়াশোনার শর্তে বিদেশ যাওয়াটা জরুরি। তাহলে আমি নিজেকে ওখানে আটকে রাখতে পারবো কিছুদিন। মা কেঁদে কেটে অস্থির হয়ে পড়লেন। বাড়ির একমাত্র মেয়ে বিদেশ ভুইয়ে একা পড়ে থাকবে, কে দেখবে, কে রেঁধে খাওয়াবে? দরকার নেই আমার পড়াশোনার, এমনি বাড়ি বসে থাকুক, চোখের সামনে থাকুক। বাড়ির এক মেয়ে দূরভিন দেশে তো পড়েই আছে, নিতু যদি চলে যায়। আমি তো আজীবনের জন্য যাচ্ছি না মা, পড়তে যাচ্ছি, ফুরিয়ে গেলেই চলে আসব। কোনো বিদেশি পড়াশোনা আমার লাগবে না, আমি শুধু আমার মেয়েকে চাই, বুকে করে ঘুমাতে চাই, সারাক্ষণ চোখে চোখে রাখতে চাই। একই বাড়িতে থেকে কি আমি তোমার বুকে ঘুমাচ্ছি মা? আলাদা ঘরেই তো থাকছি। এখন যেমন দিনে দুবার দেখা হচ্ছে, তখনও হবে, আমি ভিডিও কল করব। বিদেশে অ্যাপ্লিকেশন করা নিয়ে বাড়িতে সপ্তাহখানেক মোটামুটি একটা সাইক্লোন গেল। বাড়ির সবাই নিতুকে 3 বেলা করে বকলো, ধমকালো। মা 2 দিন টানা কান্নাকাটি করলেন, বাবা চুপচাপ থাকলেন 10-12 দিন। বড় চাচা নিতুর দেয়া চা খেলেন না প্রায় 2 সপ্তাহ। নিতু এই নিয়ে কোনো উচ্চবাক্য করল না।
চুপচাপ সব সহ্য করে গেল। স্বাভাবিকভাবেই খাওয়া ঘুমানোর চেষ্টা করলো। শুধু বড় চাচি এই ব্যাপারে সবার সামনে নিতুকে কিছুই বললেন না। আলাদা করে ডেকে পাঠালেন একদিন রাতে। কঠিন স্বরে বললেন, নিতু, তুমি কি বুঝতে পারছো? শুধু একটা মানুষের জন্য তুমি তোমার নিজের পুরো পরিবারটিকে একটি বিশাল কষ্টের মধ্যে ফেলতে যাচ্ছ। শুধু নিজের কষ্টটা বড় করে দেখাকে কি বলে জানো নিতু? এটাকে বলে স্বার্থপরতা। তুমি নিশ্চয়ই স্বার্থপর নাও। নিতুর বুক ভার হয়ে এলো। সলিউশন তো অন্যভাবেও হতে পারতো। দূরে গিয়েই কেন? এখানেও তো দূরে থাকা যায়। এখানে সম্ভব নয় চাচি। সে এমন একটা সত্যি আমার জীবনে, যেটা নিয়ে বেঁচে থাকতে গেলে আমার প্রতি মুহূর্তে দম আটকে আসে। আমি একটাবার দূরে গিয়ে নিজেকে শক্ত করতে চাই। নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে কিছুটা আলাদা সময় দিতে চাই। অনেক কিছুই যে বাদ দেওয়ার আছে। আই হোপ এর মাঝে সেও আমার থেকে আরও বেশি দূরে চলে যাবে। তাই বলে সবাইকে এভাবে ছেড়ে যাবে? নিজের দেশকে ছেড়ে যাবে? নিজের মানুষগুলোকে যাদের সারা সময় তোমার ঘিরে, তাদের ছেড়ে যাবে? আমি কাউকে ছেড়ে যেতে চাই না চাচি। যাচ্ছ তো, যেতে চাইছো তো, কেউ না জানুক। আমি তো জানি কারো উপর খুব অভিমান করে তুমি খুব ভাঙছো। তাই বলে সেই বুক ভাঙা কষ্ট কি তুমি তাদেরকেও দেবে, যাদের পুরো বুকটা জুড়ে শুধু তুমি? বড় চাচি নিতুকে বুকে জড়িয়ে ধরলেন। নিতু ডুকরে কেঁদে উঠল। আমি কি করব চাচি, কি করব? সে কখনোই ভালোবাসে না আমায়। তাই আমারও তো বিরতি নেওয়া উচিত। চাপে দিয়ে তো আর ভালো থাকছি না। তুমি সেটাই করবে মা, যেটা তোমার মন চাই। জীবনে ভালো থাকার জন্য নিজের সিদ্ধান্তের ওপর ভরসা রাখা উচিত। তুমি যেহেতু একবার ভেবেছো তুমি দূরে গিয়ে তোমার সমস্যার সমাধান করতে পারবে, ভালো থাকবে, তাহলে অবশ্যই তোমার দূরে যাওয়া উচিত। কিন্তু তার আগে আমি এটাও চাই, দূরে যাওয়ার আগে তুমি তোমার পরিবারের একটু কাছাকাছি আসো, যাতে দূরে যাওয়ার পরও খুব তাড়াতাড়ি তুমি তোমার সমস্যা মিটিয়ে পরিবারের কাছে ফিরে আসো। নিতু বিলাপের মতো বলল, আমি তোমাদের খুব ভালোবাসি চাচি, খুবই। আমি জানি তো, সেজন্যই বলছি তুমি তোমার এখানের পুরো সময়টা পরিবারকে দেবে, আর কাউকে নয়। নিজের জীবনকে ভালো রাখতে হলে কাছের মানুষদের জীবন দেখা খুব জরুরি নিতু। নিজের লোক ছাড়া একা একা সুখী হওয়া যায় না। দেখি চোখ মুছো মুছো। তাকাও। বড় চাচি চোখ মুছিয়ে দিলেন। খুব মনোযোগ দিয়ে শোনো। বিদেশে যাওয়া প্রসেসটাকে তো বেশ কিছুদিন সময় আছে, তাই না? ওখানকার ইউনিভার্সিটি থেকে রেসপন্স আসার আগ পর্যন্ত তুমি তোমার বাবা ও বড় চাচার সঙ্গে বিজনেসে বসবে। তাদের কাজের সঙ্গে নিজেকে ইনভলভ করবে। আমি অফিসে যাবে, ঘুরে ঘুরে সব দেখবে। তোমার বাবা কি করছেন, তোমার বড় চাচা কি করছেন, কিভাবে সব সামলাচ্ছেন। এ বাড়ির সন্তান হিসেবে এই বিজনেস, এই বাড়ির দায়িত্বের ভাগ তোমাকে অবশ্যই নিতে হবে। আমি চাই তুমি দেখাও তোমার বাবা ও বড় চাচা কিভাবে দায়িত্বগুলো ভাগ করে আমাদের সবাইকে ভালো রাখতে চেষ্টা করছে। আমি আরও আশা করি তুমি রুবার মতো হবে না। তুমি হবে এই বাড়ির সবার সর্দার। আমি এত কিছু? তুমি। আমি এত ছোট মেয়ে, আমি কি করে? তুমি মোটেও ছোট নও নিতু। যে মেয়ে ভালোবাসা অতিক্রম করবার সাহস রাখে, সে মানসিকভাবে অনেক বেশি পোক্ত, আমি বিশ্বাস করি। তাও বিজনেসের মতো এত বড় ব্যাপার। তুমি দেখোনি নিতু, একটা বিশাল হাতিকে একটা ছোট্ট মানুষ কিভাবে সামলে ফেলে? যে মানুষটা হাতিটাকে সামলায় তাকে আমরা কি বলি? মাহুত। বিশাল হাতি মাহুতের কথাই ভেসে ওঠে, খেলা দেখায়। মাহুতের অপূর্ব পোষ মানানোর ক্ষমতায় যেমন আমরা অভিভূত হই, আমার বিশ্বাস অদূরে ভবিষ্যতে তুমি আমাদের এই ব্যবসা নামের হাতিয়ারটার একজন দক্ষ মাহুত হবে। সবাই তোমার ব্যবসা সামলানো দেখে অভিভূত হবে। নিতু কেঁদে কেঁদে বলল, আমি তো শুধু একটা মানুষেরই বাহক হতে চেয়েছি, সেটাই তো পারলাম না। দরকারও নেই নিতু পাগলা হাতিকে। কিন্তু কোনো মাহাতই পোষ মানাতে পারে না। বরং সময় মতো পাগলা হাতি থেকে দূরে না সরলে মাহাতোকেই হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়। হতে পারে তোমার পছন্দ করা মানুষটাও পাগলা হাতির মতো। এইবার নিতু হেসে ফেলল। আমি বিদেশ চলে যাওয়ার আগে পুরো সময়টা পারিবারিক কাজে ব্যবহার করব, প্রমিস। তবে আর একটা ছোট ইচ্ছে আছে চাচি, সেটা যদি, আমি জানি নিতু বলতে হবে না, তোমার দেশের বাইরে যাওয়ার কথাটা এই বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। কোথায় যাচ্ছ সেটাও না। বরং আমি আশা করি রুবাকেও তুমি কিছু জানাবে না। শুধু একটা কথা দিতে হবে, এই বিদেশের ব্রেকটার পর তুমি তোমার বাবা এবং বড় চাচার পাশে কাঁধ হয়ে থাকবে বাকি জীবন। নিতু চোখে মুখে উঠে দাঁড়ালো। সত্যি তো, এবার যে শক্ত হয়ে দায়িত্ব নেওয়ার সময় এসে গেছে।
বিজনেসে বসার ব্যাপারটা বড় চাচি সবার সঙ্গে আলাপ আলোচনা করে ম্যানেজ করলেন। বড় চাচা এবং বাবার ঘোর আপত্তি মুখেও বড় চাচি নিতুকে অফিসে বসিয়ে দিয়ে এলেন। নিতুর হুট করে অফিসে বসা নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে একটা চাপা গুঞ্জনও শোনা গেল। এতটুকু মেয়ে অফিসে দিয়ে বসিয়ে দিয়েছে, সব না আবার জলে ভেসে যায়। অফিসে প্রথম কিছুদিন বাবা বা বড় চাচা কেউই নিতুকে কোনো কাজ দেননি, শুধু বলেছেন কফি খাও, এটাই তোমার কাজ। দেশ ছেড়ে তো চলেই যাচ্ছ, আবার কাজ কি? দেশ ছাড়ো আবার মায়া কি? নিতু হাল ছাড়েনি, ধৈর্য ধরে বসে থেকেছে ঘন্টার পর ঘন্টা। বসে থেকে কফি খেয়েছে। 10 দিনের মাথায় বড় চাচা একদিন ডেকে বললেন, আমার কিছু মেইল আছে এই ফাইলে, কয়েকটা নতুন পার্টির থেকে প্রপোজাল। তুমি এই মেইলগুলো পড়ে নিজের মতো করে জবাব রেডি করো, একেবারে তোমার মতো। এই কিছুদিনে কোম্পানিতে তুমি যা দেখেছো, কোম্পানি সম্পর্কে তুমি যা জেনেছো, শুধু সেটার উপর বেস করে। এই ক্ষেত্রে তুমি কোম্পানিতে ওয়ার্কিং কোনো স্টাফের একেবারেই সাহায্য নিতে পারবে না। নিতু সারা রাত জেগে মহানন্দে মেইলের জবাব রেডি করলো। পরের দিন সেগুলো দেখাতেই বাবা বললেন, এবার বুঝি সত্যিই বিজনেসটা কারো হাতে ছেড়ে যাওয়ার মতো পাওয়া গেল, অন্তত শান্তিতে তো মরতে পারবো। বড় চাচা প্রথমে কিছু বললেন না, কিছুক্ষণ দুম মেরে থাকলেন। তারপর গম্ভীর মুখে বললেন, তুমি যে বিদেশে পড়তে যেতে চাইছো সেটাতে আমি খুব খুশি হয়ে তোমাকে পারমিশন দিচ্ছি, কিন্তু শর্ত হলো তুমি তোমার ইচ্ছে মতো যে প্রফেশনটাই যাও না কেন, তোমার জীবনের কিছু সময় তুমি আমাদের এই বিজনেসকেও দেখবে। আমি বিজনেসে অবশ্যই সময় দেব, তবে আমারও একটা শর্ত আছে চাচা। আমি যে বাইরে পড়তে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কয় বছরের জন্য যাচ্ছি, এসব যেন কেউ জানতে না পারে। আমি কোন দেশে কোথায় থাকছি এই কথাটা আমাদের ফ্যামিলির বাইরে কেউ যাতে জানতে না পারে, এমনকি রুবা আপাও। বড় চাচা বিরক্ত হয়ে বিস্মিত নিয়ে বললেন, আচ্ছা। বাবা বললেন, রুবা কেন নয়, দরকার হলে আমিই বলবো। এরপরেই নিতুকে অফিসে আলাদা কেবিন করে দেওয়া হলো, অ্যাসিস্ট্যান্ট দেওয়া হলো, কাজ বুঝিয়ে দেওয়া হলো। অফিসে বসে নিতু একজন গম্ভীর মানবী হয়ে গেল। বাড়িতে নিতুর কদর বেড়ে গেল। বাবা আর বড় চাচার মতো সকালে চা ঘরে আসতে লাগলো, রাতে ঘুমানোর আগে না বলতেই ঘরে কফি আসতে লাগলো। বড় চাচা বেরোবার সময় আগে খোঁজ নিতে লাগলেন সব সময়। সকালে বেরোবার আগে জামা কাপড় রেডি পাওয়া যেতে লাগলো। শুধু মাহবুব ভাইয়ের তখন একেবারেই খোঁজ নেই। নিতুর বিজনেস জয়েন করার কথা হয়তো তিনি জানলেনই না। এর মাঝে একদিন ব্রেকফাস্ট টেবিলে মাহবুব ভাইকে নিয়ে সামান্য বিশেষ আলোচনাও শোনা গেল। তিনি ইউএসএতে একটা ট্রেনিং এর কোর্স করার সুযোগ পেয়েছেন সরকারি খাতে, কিন্তু এদিকে তার বাবার শরীর ভালো না। দুদিক মিলিয়ে তিনি এখন বেহাল দশায় আছেন। নিতু মিনমিন গলা একবার জিজ্ঞেস করলো, মা তার বিয়ের কি হলো? ধুর, বিয়ে আবার কিসের? কেন, সেই কবে থেকেই তো বিয়ে বিয়ে করে লাফাচ্ছিলেন। বিয়ে করার মতো অবস্থা এখন আছে নাকি ছেলেটার? বাবা অসুস্থতা জলের মতো টাকা ঢালছে, শ্বাস ফেলাবারও জো পাচ্ছি না ছেলেটা। তোর বাবা গিয়েছিল দেখতে। নিতু মনে মনে বলল, এত বিয়ে বিয়ে করলে তো বাবা অসুস্থ হবেনি। দিনরাত বউ বউ, বাবার কি কোনো খেয়াল আছে? আঙ্কেলের আবার কি এত অসুস্থতা? বগলের নিচে একটা টিউমারের মতো ছিল দীর্ঘদিন, এখন ডাক্তাররা সাসপেক্ট করেছে ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে। ও মাই গড, এখন কি অবস্থা? কি আর অবস্থা, হসপিটালাইজড করে যে কেমোথেরাপি দেবে সেই উপায়ও নেই। মাহবুব ট্রেনিংয়ে চলে গেলে দেখবে কে? শেষ অবধি ছেলেটা কি করে কে জানে। দেখো না, টিউমার ভেবে এতদিন নিয়ে বসেছিল, অথচ হাসপাতালে কি ভর্তি করা হয়েছে? আরে না, বাড়িতেই। মাহবুব তোর বাবাকে এখনো কিছু জানতেই দেয়নি। তোর আঙ্কেল তো দিব্যি সুস্থ ঘুরে বেড়াচ্ছেন, রাস্তার হাট করছেন। তাকে বলা হয়েছে এই টিউমারটি শক্ত হয়ে যাচ্ছে, তাই অপারেশন করতে হবে। চলো দেখে আসি মা। পাগল হয়েছিস? তোর বাবার কত কায়দা করে দেখে এলো, আত্মীয় স্বজন কাউকে জানানো হয়নি। দেখতে যাবে তো, আর দেখতে গেলেই তো ভাইজান জেনে যাবেন তিনি অসুস্থ। তোমরা তো জানছই। আমরা জেনেছি বলতে মাহবুব অফিসিয়ালি শুধু তোর বড় চাচাকে বলেছে। অনেক টাকা পয়সার ব্যাপার কি না, টাকা ম্যানেজের অনেক ব্যাপার স্যাপার আছে তো, তাই আর কাউকে কিছু বলেনি। মা, আমি কি আঙ্কেলকে একবার দেখতে যেতে পারি? মা কঠিন গলায় বললেন, একদমই না। মাহবুব টের পেলে রাগ করবে। সবাইকে খুব স্ট্রিক্টলি বলা আছে ভাইজান যাতে কিছুতেই নিজের অসুখের কথা বুঝতে না পারে। আমি তো এমনি যাব। এমনি গেলেও রাগ করবে। ছেলেটা এখন কত ঝামেলার মধ্যে সব দিক সামলাচ্ছে জানিস? একে তো নিজের চাকরির লোড, বাবার অসুস্থতা, সংসার মেইনটেইন। তোর চাচা বলল
ছেলেটা শুকিয়ে এক আঙুল হয়ে গেছে দেখতে। এখন আবার তুই যাওয়া মানেই ছেলেটাকে রাগিয়ে দেওয়া। নিতু মনে মনে বলল, জানি তো রাগ করবেন, তিনি কখন আবার রাগ করেন না। তার একমাত্র এবং সব সময়কার কাজই তো হলো রাগ করা। এই বিশ্বব্রহ্মাণ্ডে যাবতীয় রাগের দায়িত্ব যে তার কাঁধে। সবসময় শুধু চোখ কুঁচকে রাগ না করলে চলবে কি করে? এই রাগ আর বাঁকা বাঁকা কথার সব ভুলতেই তো নিতু এবার দেশ ছাড়ছে। থাকুক এই দেশে তিনি তার বাঁকা মেজাজ নিয়ে। তারপরও আঙ্কেলের এমন অবস্থায় নিতু তো আর তার রাগের ভয়ে বুক পাষাণ বেঁধে থাকতে পারে না। অন্তত একটা ফোন না করে না হয় নিতু থাকতে পারবে না। মাহবুব ভাইকে বেশ কয়েকবার ফোন করেও পাওয়া গেল না। কল ব্যাক করলেন 5 দিন পর। বেশ কয়েকবার রিং হতে নিতু ধরল না। বাজুক ফোন। 5 দিন পর তার ফোন করার সময় হলো। আরে বাবা, নিতু যদি মারা যায়, এই লোক তো ফোন না ধরার কারণে নিতুর জানাজাও মিস করবে। কেউ তো আর নিতুর লাশ নিয়ে 5 দিন ধরে অপেক্ষা করে থাকবে না। এসে ভাই এসো বলে তো আর ওয়েট করবে না। 5 দিন পর তার মনে হয়েছে দরকার আরও বাবা দরকার থাকলেও সেটাও কি এতদিনে মিটে যেত না? নিতু ইচ্ছে করে 2 ঘন্টা পর গোসল ব্যাক করলো। মাহবুব ভাই সঙ্গে সঙ্গে রিসিভ করলেন। তুই কি 2 দিন ব্যবসায় বসে বাণিজ্যমন্ত্রী হয়ে গেছিস? দেশের রপ্তানি বাণিজ্যের নতুন দ্বার খুলবার মিটিং করছিস? আচ্ছা, বৈদেশিক বাণিজ্য বাংলাদেশের সম্ভাবনা কত % বলতে পারে বলে তোর ধারণা? ফোন ধরার টাইম নেই। নিতু মনে মনে বলল, এই তো মেশিন স্টার্ট হয়ে গেছে। বিজনেসের খবরটা তাহলে তিনি জানেনি। ফোন করছিলি কেন? কোনো দরকার নাই, এমনি এমনি ফোন এলো তোর ঘষা লেগে। আমার নাম্বার তো ব্ল্যাকলিস্টে। ঘষা কি হেভি করে দিয়েছিলি? কথা বলছিস না কেন? বিজনেসে বসে কি হিসেব করে নিয়েছিস? 5 টাকার বিনিময়ে শুধু কথা বলবি, ফ্রিতে বুলি ছাড়বি না। ফেলো টাকা, শোনো কথা, এই টাইপের কিছু। শোন, আমি কিন্তু টাকা দিয়ে তোর কথা শুনবো না। কেন রে, তোর কথায় কি ডায়মন্ডের গুঁড়ো ঝরে? নিতু স্পষ্ট কণ্ঠে বলবার চেষ্টা করলো, আপনি ভালো আছেন? কিন্তু আওয়াজটা স্পষ্ট হয়ে কিছুতেই যেন গলায় সরল না। ভালো থাকবো না কেন? ভালো থাকতেই তোকে বলতে হবে, টাইম টু টাইম রিপোর্ট করতে হবে। জি ম্যাম, আজ সকাল 12টা থেকে 2টো অবধি আমি ভালো আছি। তুই ভালো জানবার কন্ট্রোল রুম। আঙ্কেলের শরীর এখন কেমন? আঙ্কেলের শরীর আঙ্কেলের মতো। তুই কি ডাক্তার যে তোকে ব্যাখ্যা করতে হবে? বাবা ভালো আছে। তার এত অসুস্থতাতেও ভালো আছেন বলছেন? অবশ্যই ভালো আছে। এখন বয়স হয়েছে, একটু একটু অসুখ তো হবেই। বৃদ্ধ মানুষ, ঠান্ডা জ্বর তো হবেই। শুনিসনি, জয়কালে ক্ষয় নাই, বৃদ্ধকালে ব্যামো নাই। মাহবুব ভাই তাহলে নিতুকে বলতে চাইছেন না?